তাহলে আপনারা কি বলেন? আপনারা শর্ট ট্রান্সমিশন লাইন করলেন, মিডিয়াম করলেন, লং ট্রান্সমিশন লাইন করলেন। শর্ট ট্রান্সমিশন লাইনে কিভাবে রিপ্রেজেন্ট করেছেন? শুধু রেজিস্টিভ, ক্যাপাসিটর থাকে না। আর প্লাস জে। জি, মিডিয়ামের ক্ষেত্রে ক্যাপাসিটর থাকে। আর প্লাস জে, সি সি কি প্লাস নাকি সি মাইনাস। সি মাইনাস? সিটা কি এর সাথে সিরিজে ছিল? প্যারালালে ছিল। প্যারালালে, তাহলে আমি ডাইরেক্ট বিয়োগ করব কি হবে? হ্যাঁ, সি কি কোথায়, সি কিভাবে ফর্ম হয় ট্রান্সমিশন লাইনে? না সি তার বসেন, ম্যাডাম কিন্তু ক্লাসে মনোযোগ নাই, এজন্য আপনাকে জিজ্ঞাসা করতেছি, আপনি এটিকে ডিসকাশন করতেছেন। তার পাশে জন বলেন ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিটেন্স কিভাবে আসলো? পারবেন না। এই যে কর্নারে বলেন, হ্যাঁ, ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিটেন্স কিভাবে আসে? রেজিস্ট্যান্স কিভাবে আসে? ট্রান্সমিশন লাইনে রেজিস্ট্যান্স কিভাবে আসে? পারবেন না। খুব সুন্দর, মানে সব স্ট্রেট কার আনসার, তাই তো? তারপরে যেন বলে দেখি ট্রান্সমিশন লাইনে রেজিস্ট্যান্স কিভাবে আসে? পারবেন না। আমি সো কিন্তু এক্স্যাক্টলি বলেছে। সো আমার যে ক্যাবেলগুলো আছে, আমার জানি যে ট্রান্সমিশন লাইনে ক্যাবেলগুলো কি হাইলি ইন্ডাকটিভ। এখন হাইলি ইন্ডাকটিভ হলো, সো দিস ইজ দ্য কন্ডাক্টর। কপার বা অ্যালুমিনিয়াম যেটা দিয়ে প্রিপেয়ার করা হোক, ফুল 100% তো আর ইন্ডাকটিভ করা যাবে না। তার ইন্টারনাল, তার মধ্যে তেমন কিছু কম্পোনেন্ট আছে, তার মধ্যে আসলে তার কিছু রেজিস্টিভ প্রপার্টি, তার হিট তো হবে। মানে এখানে রেজিস্ট্যান্স বলতে বলছে আমার কি ইলেকট্রিসিটি যে লস হয় হিটের মাধ্যমে, সেটা ইজ রেজিস্টিভ। ইট ইজ এ রেজিস্টিভ প্রপার্টি। সো এখন আমার কি ওই হিটের কারণে কি ট্রান্সমিশন লাইনে যদি বেশি লস হয়ে যায়, তাহলে কি রেজিস্টিভ থাকা মানে আমার কি পাওয়ার লস কি কম না বেশি? বেশি। তো এই কারণে ট্রান্সমিশন লাইনে রেজিস্ট্যান্সের পরিমাণটা অনেক কম থাকে। বাট দেয়ার ইজ, এখন শর্ট ট্রান্সমিশন লাইনে সি নাই কেন? ক্যাপাসিট্যান্স নাই কেন? স্যার শর্ট ডিসটেন্স। So how distance is related with the capacitance? মানে আমি জানতে চাচ্ছি ডিসটেন্সটা ক্যাপাসিট্যান্সের সাথে মানে রিলেভেন্ট হচ্ছে কিভাবে, সেটা আমি জানতে চাচ্ছি। স্যার মানে সেই কন্ট্রাক্টর যখন দুটো থাকে, মানে দুটো প্যারালালি থাকে, তার মধ্যে যে গ্যাপটা থাকে, সেই এয়ার গ্যাপের জন্য যদি ভোল্টেজ সোর্স আমি অ্যাপ্লাই করি কন্ট্রাক্টরের মধ্যে, তাহলে ডাইইলেকট্রিক থাকার কারণে ক্যাপাসিট্যান্স হবে। ডাইইলেকট্রিকটা কি? তারপর এইজন্য স্যার শর্ট লেন্থে মানে 80 কিলোমিটার হয়তো এটার জন্য খুবই কম, মানে কম ক্যাপাসিট্যান্স হবে, এজন্য নেগলেক্ট করি। সো ও একদমই ঠিক বলছে। সেটা হচ্ছে আমার ট্রান্সমিশন লাইন, দিস ইজ গ্রাউন্ড। সো আমার অ্যাকচুয়ালি ক্যাপাসিট্যান্স ফর্ম হয় কি এখানে হাই ভোল্টেজ, এখানে জিরো। সো যখনই এখানে ভোল্টেজ আছে এবং এখানে জিরো, there is a potential difference or not? So if there is a potential difference, then there will be current flow or not? So there has to be current flow. But current flow কখন হবে? যখন এর মধ্যে একটা কারেন্ট ক্যারিং পাথ পাবে। বাট এর মধ্যে আছে কি, দুজনের মাঝে কি আছে? এয়ার গ্যাপ। সো এয়ার কি কারেন্ট ক্যারি করে নাকি করে না? So what is the high voltage? What is the voltage range for air? So 30 kV per centimeter. Air এর ব্রেকডাউন ভোল্টেজ 30 kV per centimeter। তার মানে কি আপনি জাস্ট চিন্তা করেন, আপনার এটা যদি 8 সেন্টিমিটার দূরে আছে, 8 সেন্টিমিটার দূরে হইলে কত হয়? 240 কেভি। সো এখন মনে করেন আপনার এই কন্ডাক্টর এবং এই দুইটার ডিসটেন্সের যদি এইখানে যদি পটেনশিয়াল ডিফারেন্স যদি 240 হয়,
তাহলে কি দেয়ার উইল বি কারেন্ট। তো এখন আমরা কি কখনো দেখছেন যে 8 সেন্টিমিটার মানে কি একটু জায়গা, কখনো কি কন্ডাক্টর কেবল এতবার নিচ মাটির উপর দিয়ে গেছে? কত উপর দিয়ে থাকে? অনেক উপর দিয়ে থাকে। সো বাট অনেক সময় কি গাছ টাছ পড়ে যায়, সো গাছ টাছ পড়ে এসে কি দেখা যায় এটা কাছাকাছি এসে লেগে আছে, তখন কি ওই আমার কি ওই এয়ার গ্যাপ ডিসটেন্সটা কি কমে গেল। সো তখন কি কমে গেলে কি আমার এই ফর্মুলা অনুযায়ী কি সে তো ব্রেকডাউন হয়ে গেছে। স্যার যদি কেবলগুলো আন্ডারলাইন মানে আন্ডারগ্রাউন্ড দিয়ে নেওয়া হয় তাহলে তো পাবে স্যার। আন্ডারগ্রাউন্ড কেবলে কি এয়ার পাইতেছে? না স্যার, মানে পাবে তো স্যার। আন্ডারগ্রাউন্ড কেবলের ইনসুলেশন এবং ব্রেকডাউন তো অনেক বেশি, অনেক বেশি, এটার কম্পেয়ার অনেক বেশি। আর ওভারহেড তো তারগুলো তো নেকেড থাকে, মানে ওর কোনো কভারও থাকে না। আর আমাদের বাংলাদেশের সব তার কি আপনি বাইরে যে দেখতেছেন ওই তারগুলো কিন্তু নেকেড, মানে কোনো কিছু নেই, কভার নেই। কারণ আমার ওইগুলো কভার বা এগুলো ইনসুলেশন দিতে গেলে তো দিস দ্য কস্ট। সো আমার ওভারহেডটা সবচেয়ে কম ব্যবহার করে, ওভারহেড ভেরি মানে লেস কস্ট। আন্ডারগ্রাউন্ড কি ঢাকা বা সিটি এরিয়া বা এইসব জায়গা ছাড়া তো আন্ডারগ্রাউন্ড কোথাও ব্যবহার করে না। একটা আন্ডারগ্রাউন্ড কেবল দিয়ে মিনিমাম মনে করেন এটার 10 গুণ দাম। সো ওটার মানে কেবল কি অন্যরকম? অবশ্যই অন্যরকম। আমরা এই যদি কেবল দেখি, আমরা আপনাদেরকে হাই ভোল্টেজ ল্যাবে নিয়ে নিই। আপনারা হাই ভোল্টেজ ল্যাবে জানেন না স্যার। প্রথম ক্লাসে আমরা নিই, আমরা যে যাই না অনেক কিছু বলছি তো এগুলো এখন তো অনলাইনে দেখা যায়। এই দেখেন একটা আন্ডারগ্রাউন্ড কেবলে কত কিছু থাকে। এইটাই হচ্ছে সেই কন্ডাক্টরটা, তার উপরে দেখেন একটা স্ক্রিন, ইনসুলেশন, মেটালিক বেডিং, আর্মার, সার্ভিং, কত কিছু থাকে একটা আন্ডারগ্রাউন্ড কেবলের উপরে। এখন যদি একটা ওভারহেড কেবল দেখেন, এই দেখেন ওই যে ফাঁকাটাই মানে আসলে অনেক বড় হাই ভোল্টেজ হলে ওই যে আসলে দেখেন এটা দেখা যাচ্ছে না, এই যে আপনি যদি এটা দেখেন, এই যে কোনো কিছু কোন কভার আছে? স্যার কোনো কিছুই নেই। এটা আবার 11 কেবি বা 33 কেবি, যেখানে একটু মনে করেন মানুষের মানে এখন 11 কেবি তো যদি এরকম নেগেট দিয়ে দেন তো বাইরে থেকে শক করবে, কারণ 11 কেবি ইজ অলসো হাই ভোল্টেজ। সো এটা আসলে এই পারপাস আপনি কোন জায়গায় ব্যবহার করতেছেন। সো এগুলোই কিন্তু ইঞ্জিনিয়ার হিসেবে কাজ। আপনি যখন পিডিইউ আপনি তো তার বানাবেন না, বেশি বেশি তার তো অলরেডি বানানো আছে, আপনাকে কিন্তু ওই ইনস্টলেশনটা করতে হবে। তখন আপনাকে ডিজাইনটা দিতে হবে, এটার জন্য এই ধরনের দাম নেবেন, এটার জন্য এই দাম নেবেন। কারণ আপনি মনে করেন, আপনি যদি মনে করেন এই যে প্রথমটার জায়গায় যদি দ্বিতীয়টা সিলেক্ট করেন তাহলে কি কি সমস্যা হবে? বেশি হবে। এটাই কিন্তু আপনার ও দেখবে যে কনসালটেন্সি ফার্ম বা যার কাছে গিয়েছে ও কিন্তু এইটা দেয়, ও ওইটা দেয়, কারণ যে আমাকে সবচেয়ে ইফেক্টিভ হইতে সেই তো ভালো ইঞ্জিনিয়ার মনে করে। কারণ আপনি তো চাইলে মানে সস্তা আপনাকে বলে দিতে হবে যে ক্লিয়ার আপনি যদি এটা নেন তাহলে এটা স্যাক্রিফাইস করতে হবে, এটা নিলে এটা স্যাক্রিফাইস করে দিতে হবে। এটাই আসলে বাট আপনি যখন ইউটিলিটি থাকবেন তখন এটা যদি বারবার শক করে ও তো এসে আপনাকে ডাইরেক্ট বলবে, ও তো এসে আপনার অফিস ভাঙচুর করা শুরু করবে। সো তখন আপনাকে এই জিনিসগুলোকে কনসিডারেশন নিতে হবে এবং এই জিনিসগুলো তিন করে ডিজাইন করতে হবে। যে আপনি ওই যে বাইরে তাকালেও দেখবেন যে এরকম বড় বড় টাওয়ারের উপরে তাক দিয়ে দেখবেন যে ডাইরেক্ট সাদা সাদা দেখা যাচ্ছে, মানে ওখানে কোনো কিছু নাই, দিস ইজ নেকেড, টোটালি নেকেড হয়। কারণ এগুলোতে মনে করেন আমাদের ট্রান্সমিশন বা এই ওভারহেড লাইন তো পুরো বাংলাদেশের সব, এই যদি ক্যাবেল দিয়ে দিই বা আমার কাভার দিয়ে দিই তাহলে আসলে অনেক কস্ট। এটা বাইরের দেশও হয় না, বাইরের দেশও 100 কিলোমিটার 200 কিলোমিটার এইসব তার তখন আন্ডারগ্রাউন্ড অসম্ভব। কারণ আন্ডারগ্রাউন্ড অনেক কস্ট ভেরি কস্ট, হাই কস্ট, সেগুলো খুব একটা ব্যবহার করে না। তো এই কারণে কি বিশেষ করে আপনার অ্যাপ্লিকেশনের বেসিসে আসলে আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? সো যেটা বলতেছিলাম আর কি, সো আমার তার মানে এই ডিসটেন্সটা ম্যাটার করে আপনার গ্রাউন্ড পাতে পড়বে কিনা। কারণ অনেক সময় এরকম হয় যে তার পড়ে গেছে, মাটিতে লাগে না, বাট স্টিল ফল্ট হয়েছে, কারণ কি ওই যে মাটির কাছাকাছি চলে আসছে, মানে এটাই হচ্ছে তার একটা বেসিক লস, যে এই কারণে তখন ব্রেকডাউন হয়ে যাবে। সো এখন মনে করেন আমার কি এত দূরে আছে,
তার মানে কি যে পরিমাণ ক্যাপাসিটি আমার কি এখানে ভোল্টেজ এখানে ভোল্টেজ তার ভিতরে একটা ডাইইলেকট্রিক মিডিয়া আছে। ডাইইলেকট্রিক মিডিয়া মানে কি সে নরমাল সময়ে ইনসুলেটরের মধ্যে কাজ করতে বাট there is a certain change of voltage it can break. So that is the actually principle of the capacitor. ওর মাঝে কি আমার ক্যাপাসিটরকে ভোল্টেজ স্টোর করে রাখে না বা চার্জ স্টোর করে রাখে না, তার মানে কি যখন আমার ওই সেম পরিমাণ ভোল্টেজ দেয় তখন চার্জ একজন থেকে আরেকজন ফ্লো করা শুরু করে, নাহলে তো সে স্টোর করে বসে থাকে। সো এখানে তো তাই হচ্ছে যে ও এখানে আছে এইখানে আছে বাট যে এর মাধ্যমে সে বন্ধ হয়ে আছে, বাট যখন there is a certain potential difference in between these two they just break down. এখন এখান থেকে এখানে ফ্লো করা শুরু করে। তো এখন আমার যেহেতু পটেনশিয়াল ডিফারেন্স যতই বেশি থাকুক বাট এই ডিসটেন্সটা অনেক হাই, তাই ও ঘুম থেকে ঘুমায় আছে তো ঘুম থেকে উঠো, তুমি কি ঘুমাইতে আসছো এখানে ক্লাসে? মাথা ঘুম বাইরে চলে যাও, বাইরে কত রুম ফাঁকা আছে, রুমে ঘুমাই কি মানে শুয়ে থাকো কি। সো এখন মনে করেন আমার কি যেহেতু এখানে ডিসটেন্সটা অনেক হাই এবং কি বলে এই ডিসটেন্স হাই হওয়ার কারণে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা কম, তো এই কারণে কি 50 থেকে 80 কিলোমিটার রেঞ্জে এগুলোকে যদি অ্যাকুমুলেট করি যে ক্যাপাসিটেন্স আর দিস ইজ টোটালি ইনসিগনিফিকেন্ট, দ্যাটস হোয়াই উই ইগনোর ক্যাপাসিটেন্স ইন শর্ট ট্রান্সমিশন লাইন। বাট যখন এটা আমি বাড়াইতে থাকবো তখন কি ওই যে যোগ করতে করতে কি আমার অ্যাকচুয়ালি তখন একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ভ্যালু চলে আসে। সো দ্যাট ইজ দ্য এই ক্যাপাসিটেন্সের নাম কি? এই ক্যাপাসিটেন্সের নাম কি? এটাকে কি বলে? শুধু ক্যাপাসিটেন্স বলে নাকি কি বলে? লাইন ক্যাপাসিটর। লাইন ক্যাপাসিটেন্স বলে। লাইন ক্যাপাসিটেন্স তো লাইনে থাকবে। তো এটা কি ক্যাপাসিটেন্স? এটা কি ধরনের কানেকশন আছে? কি ধরনের কানেকশন আছে? ওই পিছনে মাঝার জল বলেন বুঝে? হ্যাঁ, প্যারালালের আরেকটা শব্দ বলো, মানে সিনোনিম বলো, প্যারালাল শব্দের আরেকটা সিনোনিম বলো। মানে প্যারালাল বলে কিছু আছে জানো তো নাকি? হ্যাঁ, প্যারালাল শব্দের আরেকটা সিনোনিম বলো। হ্যাঁ, ইকুইডিস্টেন্স অর প্যারালাল মানে ইলেকট্রিক্যাল সার্কিটের বলো। তুমি তো আমি এত কঠিনের কিছু তো যাই নাই। কত রোল তোমার? তোমার রোল কত? 67। তুমি রেডি থাকবে, সবসময় অ্যালার্ট থাকবে আর কি, তোমাকে অনেক কিছুই জিজ্ঞাসা করবে, ঠিক আছে? প্যারালাল আরেকটা কি নাম? শান্ট। আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা প্যারালাল শব্দ তো ব্যবহার করি না, আমরা বলি শান্ট। So that's why it is called, it is in parallel. So it is called shunt capacitance. আর ও যেটা বললো যে অনেক সময় এমন হয় যে আমার লাইনের ইন্ডাক্ট্যান্স বসেন, লাইনের ইন্ডাক্ট্যান্স অনেক হাই, অনেক পুরাতন বা কেবল অনেক ইয়া হয়ে গেছে, তখন দেখা যায় লাইনের মধ্যে ক্যাপাসিটেন্স লাগে। Now that is called the line capacitance বা সিরিজ ক্যাপাসিটেন্স তখন বলে। আমি কি বুঝতে পারছি? সো আমার এই এখন আমি মনে করি একটা লং ট্রান্সমিশন লাইন, ওই যে আমি যেটা বলতেছিলাম যে ভিএস থেকে ভিআর কখন গেটার হবে, আমার এই পাশের অংশে কে কে থাকে? লোডে কারা কারা থাকে? আমার আর থাকে, এল থাকে, আর এল সি থাকে। সি থাকে স্যার। সি কি থাকে? থাকে স্যার। কোথায় থাকে সি? কোন কোন লোডটার মধ্যে সি থাকে? সিনক্রোনাস মোটর কি লোড? সিনক্রোনাস মোটর কি লোড? সিনক্রোনাস মোটর কেন ব্যবহার করে? সো ওইটাকে আমাকে তো আসলে সে লোড হিসেবে ব্যবহার করতে, সেও তো আসলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার আরেকটা নাম কি? সে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা মানে কি ইমপ্রুভ করতেছে? ভোল্টেজ ইমপ্রুভ করতেছে। তো সেও তো একই পারফরম্যান্সই করতেছে, একই কাজই করতেছে। সো যদি এখন ওটাকে আমি ধরি, বাট স্টিল দ্যাট ইজ আসলে আমার আসলে লোড না, অ্যাকচুয়াল লোড না, দ্যাট ইজ নট অ্যাকচুয়াল লোড। সো আমার টিপিক্যাল আমার পাওয়ার সিস্টেম হচ্ছে আর এবং এল লোড, ইন্ডাকটিভ লোড। সো ইন্ডাকটিভ লোড যদি থাকে, কারণ আমার ওই এই সিনক্রোনাস মোটর বলি বা পাওয়ার ফ্যাক্টর, এটা কিন্তু ডাইরেক্ট সিস্টেমের এন্ডে এন্ডে থাকে, যেখানে আমার এই পাওয়ার ফ্যাক্টর বা ভোল্টেজটা কমে গেছে। সো এখন আমার কি আর এল যদি থাকে, তাহলে এখানে কি আর এল থাকা মানে কি? মানে
মানে আরএল বেশি থাকা মানে কি আমার এই ভিআর এর ভ্যালুটা কি মানে আমার টিপিক্যাল নেচার হচ্ছে ভিআর উইল রিডিউস ভিআর উইল রিডিউস ভিআর উইল রিডিউস ভিআর যদি রিডিউসড হয় ভিআর রিডিউস হলে এটা আমার জন্য ভালো না খারাপ খারাপ কেন যত দিতেছি তত পাইতেছি লস হবে না স্যার রিকোয়ার্ড ভোল্টেজ পাবে না কি হয়ে যাবে রেগুলেশন তো পরের বিষয় রেগুলেশন তো পরের বিষয় আগে যে হচ্ছে এই ভিআর এর ভ্যালুটা কম হলে ভালো নাকি বেশি হলে ভালো তোমার এটা কি মনে হয় ভিআর না বলতেছে যে আমি এই যে ভিআর বলতেছি রিসিভিং এন্ড ভোল্টেজের কথা বলতেছি এটা কম হলে ভালো না বেশি হলে ভালো কেন ভালো মানে এমসিকিউ না কেন ভালো হোয়াট ডু ইউ থিংক ওয়াই স্যার আমার পাওয়ারটা ইলেকট্রিক কাজে আছে মানে ইডিবি তো পেনাল্টি দাবি করে পিডিবি কিন্তু পেনাল্টি দাবি করে পাওয়ার ফ্যাক্টরের জন্য ঠিক আছে সো অ্যাকচুয়ালি আমি যদি চিন্তা করি আমার তো সব সময় এক্সপেক্টেড থাকবে যে আমার জেনারেশন থেকে যা প্রোডিউস করছে তাই আমি লোডে দেব সো এই ভিআরটাকে ইমপ্রুভ করা মানে কি যে ট্রান্সমিশনের জন্য যে আমার যে লসটা হয়ে যাচ্ছে সেটাকে রিকভার করা যায় কি কারণ ট্রান্সমিশন লাইন তো অনেক লম্বা তার মানে কি আমি এক্সপেক্টিং দেয়ার উইল বি সাম লসেস সো এই লসটা যাতে আবার সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট না হয়ে যায় কারণ আমার তো এই জায়গা থেকে তো আরো বিভিন্ন জায়গায় আরো যাবে সো আমার প্রত্যেকটা এন্ডেরই গোল থাকে যাতে আমার ওই লসটা যাতে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ না হয়ে যায় তাহলে আমি কি করব তো আমার ভিআরটা তো অটোমেটিক্যালি এইখান থেকে এর টেন্ডেন্সি হচ্ছে ভিআরটা ড্রপ করবে আবার এও ড্রপ করবে লোডের কারণে ড্রপ করবে সো ড্রপ করলে এখন আমার কি এখন ড্রপ করবে এখন মনে করেন এখানে তো ইন্ডাকট্যান্সের কারণে ড্রপ করবে এখন মনে করেন সাডেনলি মনে করেন এখানে 100 কিলোওয়াট ইন্ডাকট্যান্স আছে সাপোজ এখন সাডেনলি মনে করেন আমার কোন একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল সো বন্ধ হয়ে গেল এখানে কি আমার 90 কিলোওয়াট বন্ধ হয়ে গেল মাত্র 80 কিলোওয়াট এই অবস্থায় ভিআর এর কন্ডিশনটা কি হবে কিভাবে পারবো মানে টিপিক্যালি থিংক করে যে এখানে একটা ক্যাপাসিট্যান্স তো ফর্ম হইছে রাইট সো আগে যেটা হইতো কিন্তু অ্যাকচুয়ালি এইখানের ইন্ডাকট্যান্স এবং এই জায়গার ক্যাপাসিট্যান্স দুইজনের মধ্যে প্লাস মাইনাস হয়ে যাবে হয়ে আমার এখানে ভিআরটা প্রোডিউস হয় সো এখন এরকম একটা সার্টেন কন্ডিশন অ্যারাইজ করতে পারে যখন আমার এই লোড এন্ডের ইন্ডাকট্যান্স বা আমার লোড সিগনিফিক্যান্টলি ড্রপ করেছে সো ড্রপ করার কারণে আমার এই শান্ট ক্যাপাসিট্যান্স ইজ ডমিনেটিং সো একটা সিস্টেমে ক্যাপাসিট্যান্স যখন ডমিনেটিং হয় তখন কি হয় সো ইউ মাইট ফাইন্ড দ্যাট VR is greater than VS তার মানে কি আমার এই কন্ডিশনটা আসতে পারে কখন আমি যদি জিজ্ঞাসা করি যে এই কন্ডিশনটা আসতে পারে কখন হোয়াট ইজ আমার প্রাইমারি आंसर হবে কি কখন সো এটাকে বলে এট লাইট লোড স্মল অ্যামাউন্ট এটা এছাড়া কিন্তু এই কন্ডিশনটা আসবে না সো এট লাইট লোড এটাই মানে আমার যখন কি সাপোজ ট্রান্সমিশন এটা তার মানে কি দিস ইজ নট এ নরমাল ফেনোমেনা এটা কিন্তু সব সময় হয় না তার মানে কি যদি সব সময় হতো তাহলে তো আমাকে এর জন্য একটা স্পেসিফিক সলিউশন আমাকে ডেভেলপ করতে হতো এটা কিন্তু আমার সব সময় হয় না সো দিস ইজ এ অ্যাবনর্মাল কন্ডিশন এটার নাম কি দিস ইজ কল্ড ফ্যারাডে ইফেক্ট দিস ইজ কল্ড ফ্যারাডে ইফেক্ট অনেক সময় বিভিন্ন ভাইভাতে বা পরীক্ষাতে আসে এক্সপ্লেইন ফ্যারাডে ইফেক্ট and explain the phenomena of Faraday effect especially PGCB তে আসলে কোনো না কোনো জায়গায় এটা থাকবে MCQ এক্সাম ভাইভা কারণ এটা ট্রান্সমিশন লাইনের একটা কমন ফেনোমেনা আরেকটা কি হতে পারে করোনা ইফেক্ট কোনটা এখন কোন ইফেক্টের কথা বলছি করোনা ইফেক্ট ট্রান্সফর্মার হলো নাকি
শোনো না তোমরা? তোমরা কি কি ইফেক্টের নাম শুনছো দেখি? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কি কি ইফেক্ট দেখি, কে কি বলতে পারে? ওই যে ও যেহেতু পারবে না বলছে, কি ইফেক্টের কোনো নাম শুনছো নাকি তোমরা? হ্যাঁ, স্কিন ইফেক্ট। হ্যাঁ স্যার এজ ইফেক্ট, ফ্রিঞ্জ ইফেক্ট, কি ছিল? স্যার এজ ইফেক্ট, স্কিন ইফেক্টের নাম শুনছো? স্কিন ইফেক্ট এগুলো কিন্তু থাকে অনেক সময় পরীক্ষার হয়েছে ছোট ছোট, বা এগুলো টিপিক্যালি এগুলো ইন্টারভিউ কোশ্চেন আছে। আর ইন্টারভিউতে তুমি ওই যে বইয়ের মতো গুছায় গুছায় বলতে পারবে, কারণ তুমি জাস্ট দুই সেন্টেন্সে তাকে এক্সপ্লেইন করতে না পারলে দেন তোমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার না। সো করোনা ইফেক্ট বা ফ্ল্যাশ ওভার, এটা তোমাদের হয়তো পাওয়ার সিস্টেম করতে পড়াবে। এটা হচ্ছে এই যা, এটা তো আমি দেখালাম, এটা থেকে এটা শান্ট ক্যাপাসিট্যান্সের কারণে এটা ব্রেক হবে। সো এখন মনে করুন এই দুইটা, এখানে কি তিনটা কেবল না? সো এই তিনটা কেবলের মধ্যে মানে ডিফারেন্স এয়ার ব্রেকডাউন হয়ে যেতে পারে না? তখন তো একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হতে পারে, স্পার্ক হতে পারে। আমরা দেখি না যে ইয়ার সময় স্পার্ক হয়, হ্যাঁ বৃষ্টির সময়, কারণ বৃষ্টির সময় কি ওই দুইজনই কি ওয়েট থাকে, সো তারা কাছাকাছি বাতাসের কারণে এই যে কাছাকাছি চলে আসে, তখন একটা স্পার্ক হয়। দিস ইজ কল্ড দ্য করোনা ইফেক্ট। এটাও কিন্তু কমন, মানে এগুলো থেকে ন্যাচারাল ফেনোমেনা, এগুলো হচ্ছে ন্যাচারালি কজ হবে। তো আমাকে ওইভাবে প্রিকশনগুলো নিতে হবে। সো এখন আপনাদেরকে যেটা আমি করতে বলছিলাম যে আমরা একটা জেনারেটর নিব, একটা ট্রান্সমিশন লাইন নিব, দেন প্রথমে একটা রেজিস্টিভ লোড লাগাবো, পরে একটা ইন্ডাকটিভ লোড লাগাবো, পরে একটা ক্যাপাসিটিভ লোড লাগাবো। লাগিয়ে এই যে ভিআরটা বারবার ক্যালকুলেট করে আমার ওই ফর্মুলা অনুযায়ী ভোল্টেজ রেগুলেশন বের করব। এটাই ছিল আপনাদের ওই যে এক্সপেরিমেন্টে ছিল না, ওই যে প্রথম না দিকে আমি ভুলে গেছি, ওই হার্ডওয়্যার এক্সপেরিমেন্টে ছিল না, ফার্স্ট বা সেকেন্ডে মনে হচ্ছে ভোল্টেজ রেগুলেশন ক্যালকুলেট করে, এটাই করতে দিয়েছিলাম। স্যার সিমুলিংকে হচ্ছে ট্রান্সমিশন লাইনের কোনো কি মানে আলাদা ইকুইপমেন্ট আছে না? আমরা শুধু একটা ওয়্যার দিয়ে ট্রান্সমিশন লাইন আপনারা তো কেউই প্র্যাকটিস করেন। ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইন কয় টাইপের? ডিজাইন তো কয় টাইপের? আর তিন টাইপ তো দেখেন, শর্ট, মিডিয়াম, ট্রান্সমিশন, বা এগুলো মনে করেন বইয়ে পড়ছে। প্রাইমারি স্ট্রিম ট্রান্সমিশন লাইনের প্রাইমারি সেকেন্ডারি আছে, প্রাইমারি পাই মডেল, আর একটা হচ্ছে টি মডেল। টি মডেল। সো when you are doing the modeling, এখন আপনি কিন্তু একটা মানে একটা রিয়েলিস্টিক করে থিঙ্ক করেন, আপনি একজন ইঞ্জিনিয়ার, আর আপনি বলতেছেন শর্ট ট্রান্সমিশন, মিডিয়াম ট্রান্সমিশন, লং ট্রান্সমিশন। সো বাস্তবের ক্ষেত্রে সব ট্রান্সমিশনই অ্যানালাইজ করার সময় ওই লংটা দিয়ে কনসিডার করেন, ক্যাপাসিটি সব ইফেক্ট দিয়ে অ্যানালাইসিস করেন, কারণ দিস ইজ বাই ডিফল্ট। আমরা শুধু খালি অ্যানালাইসিসটা করার জন্য যে প্রথমে শর্ট, আপনাকে একটা সিম্পল ফর্ম থেকে মিডিয়ামে গেছে, মিডিয়াম থেকে দেন লং এ গেছে। অ্যাকচুয়াল সিস্টেমে ওই 20 কিলোমিটার, 30 কিলোমিটার বা 15 কিলোমিটার, তার জন্য ইফেক্টটা খালি মনে করেন যে আপনার জন্য আপাতত এটা দরকার নেই, ব্যাপারটা হচ্ছে এরকম। বাট ওটা কিন্তু ক্যালকুলেট করে দেখাইতে হবে। আমরা তো মানে ক্যালকুলেশন করে দিলাম যে 20, বাট ডাইরেক্টলি কিন্তু বলতে পারবো না। এখন মনে করেন বলতে পারতেছি না এই কারণে, এখন মনে করেন আপনারা ডেফিনেশনটা কি করলেন যে 80 মিটার হচ্ছে শর্ট, রাইট? এখন মনে করেন 80 মিটার শর্ট, এখন একটু আন্ডারস্ট্যান্ড করেন, এই কেবলটা দিয়ে গেছে 100 কেভি, এইটা দিয়ে গেছে 400 কেভি, দুইটারই কি 80 মিটারের সেম ক্যাপাসিট্যান্স কম হবে? কম হবে? আমি কি কোশ্চেনটা বোঝাতে পেরেছি? আপনারা তো ডেফিনেশনটা পড়লেন যে এই ঘুমাই গেছে কি জন্য, তো বিরক্ত হয়ে ঘুমাই গেছে, ও নিজে ট্রান্সমিশন লাইনের মডেলিং দেখতে চাইলো। সো আমরা কি বলতেছিলাম যে মনে করেন আপনারা তো পড়লেন যে 80 মিটার কিলোমিটার লাইন হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন। এখন কারণ আমরা বললাম যে ওই যে পরিমাণ শান্ট ক্যাপাসিট্যান্স ইকুইভ্যালেন্ট হয় দ্যাট ইজ নেগলিজিবল, এটা হচ্ছে আমার বেসিক লজিক। এখন মনে করেন
আপনার একটা লাইনের মধ্যে 33 কেবি যাচ্ছে, একটা 132 কেবি যাচ্ছে, একটা 400 কেবি যাচ্ছে, ওই সেম 80 কিলোমিটার লাইনে কি সেম ক্যাপাসিটেন্স কম হবে? আমার কি ভোল্টেজের যত বাড়বে ক্যাপাসিটেন্স তত বাড়বে। সো এটা হচ্ছে কি একটা জাস্ট জেনেরিক আইডিয়া যে 60 70 80 আপনাকে সবসময় ফলো করতে হবে ওই যে লং ট্রান্সমিশনের যে ফর্মুলা ওইটা দিয়ে আপনাকে আসলে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে হবে। যখন দেখবেন অ্যাকচুয়াল সিস্টেমে যখন কাজ করবেন, যখন দেখবেন ইট ইজ ভেরি নেগলিজিবল, দেন ইউ ক্যান ইগনোর। আদারওয়াইজ ইউ ক্যান ওই ভ্যালু মানে লেন্থের হিসাবে মানে অ্যাকচুয়াল মানে রিয়েলিস্টিক ওয়ার্ডে ইউ ক্যান ইগনোর। ক্লিয়ার? মানে আন্ডারস্ট্যান্ডিং কি বোঝা গেছে কেন? তাহলে এখন ট্রান্সমিশন লাইন আমাদের মডেলিং করার সময় ট্রান্সমিশন লাইন কয় ধরনের? কি বাই মডেল আর কি টি মডেল। সো আমরা টিপিক্যালি এখানে অ্যানালাইসিস করব পাই লাইন। পাই লাইন এই যে 3 ফেজ পাই সেকশন লাইন। থ্রি ফেজ পাই সেকশন লাইন এখানে ক্লিক করলেন, দেখেন লাইনের লেন্থ। আর সব সময় মনে রাখবেন যে নতুন কোন একটা কম্পোনেন্ট নিয়ে আসলে আপনি যদি এটা সম্পর্কে নট ভেরি মাচ অ্যাওয়্যার অফ হাউ ইট ইজ ওয়ার্কিং, গো টু দিস হেল্পে গিয়ে চেক করে আসবেন যে মডেলে কি কি বলছে। সো এই যে দেখেন পাই সেকশনটা কিভাবে আছে দেখেন, RL C/2 C/2 এভাবে করছি না আমরা মডেলিং এ। সো এইভাবে ভ্যালুগুলো দেওয়া আছে। আর মনে করেন সাপোজ ইনিশিয়াল স্টেজে মনে করেন আমি এটা বুঝতে পারছি না, ওই রিলেটেড দেখেন আপনি এখানে ক্লিক করলে ওইটার জন্য একটা স্যাম্পল ব্লকও নিয়ে চলে যাবে। এইভাবে আসলে লার্ন করতে হবে। সো আমার ট্রান্সমিশন লাইন আছে, এখানে কিভাবে আছে ভ্যালুগুলো, এখানে ভ্যালুগুলো কিভাবে আছে জিরো সিকোয়েন্স আছে। আপনারা যখন ম্যাথ করছেন তখন কি কোনো বইয়ের আপনার বইয়ের অঙ্কে কি সিকোয়েন্স রেজিস্ট্যান্স ছিল না স্যার। সো এটা আসলে মডেলিং সফটওয়্যার টু সফটওয়্যার ভ্যারি করে। আপনারা যখন ওই যে পাওয়ার সিস্টেম যখন ফল্ট অ্যানালাইসিস করছেন তখন সিকোয়েন্স কম্পোনেন্ট করছেন না, করছেন কি না? আমরা তিনটা সিকোয়েন্সে ভাগ করি কেন? আনসিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস করার জন্য তিনটা সিকোয়েন্সে ভাগ করি কেন? এমনি নাকি? থ্রি ফেজ এর জন্য তিনটা সিকোয়েন্সে ভাগ করি। তিনটা সিকোয়েন্সে ভাগ করি কেন? কি মনে হয়? অপু 10 20 করে 3 এ বেটার লাগে এর জন্য 3 দিয়ে ভাগ করি। নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ থাকবে না, সিমেট্রিক্যাল ফল্টে থাকবে, বাট আনসিমেট্রিক্যাল ফল্টে থাকবে না। তাহলে তো লজিক মিলল না। মানে আমি তো যা আরো জানতে চেয়েছি যে আমরা এই সিকোয়েন্স কম্পোনেন্টটা মানে তিনটা নিয়ে আসলাম কিভাবে, কেনই বা নিয়ে আসলাম হঠাৎ? ওই যে ও দেখো এখনো ঘুমাচ্ছে তোমার পাশে, চশমা করে ঘুমাইতেছে। বাবা তোমার মাথা ব্যথা করে তুমি যাও, কি মনে হয়? সিকোয়েন্স কম্পোনেন্ট কি মনে হয় সবচেয়ে সোজা? আমার পাওয়ার সিস্টেম বা ইলেকট্রিক্যাল সার্কিটের প্রথম ফান্ডামেন্টাল ফর্মুলা কি? প্রথম ফর্মুলা আমরা কি শিখছি? ওহমস ল। ওহমস ল কার জন্য অ্যাপ্লিকেবল? হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ওহমস ল অ্যাপ্লাই করার জন্য কার জন্য মানে কন্ডিশনগুলো কি? জানা আছে কি ওহমস ল কখন অ্যাপ্লাই করা যায় বা কখন অ্যাপ্লাই করা যায় না? সার্কিটটাকে কিরকম সার্কিট হতে হবে? লিনিয়ার সার্কিট। So Ohm's law is applicable when circuit is linear circuit. আমি এখন
জায়গায় থাকবে লিনিয়ার সার্কিট। তাহলে আমার নন লিনিয়ার সার্কিট, আমার টিপিক্যাল সার্কিট কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? আরেকটা কন্ডিশন আছে, লিনিয়ার সার্কিট প্লাস ব্যালেন্স সার্কিট। ব্যালেন্স সিস্টেমের জন্য ইট ইজ অ্যাপ্লিকেবল। আমার ইলেকট্রিক্যাল সার্কিটের যত ফান্ডামেন্টাল বা যত ফর্মুলা অ্যাপ্লাই করা হয় বা অ্যাপ্লাই করা যায় সবকিছু ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি লিনিয়ার সার্কিট এন্ড ব্যালেন্স সিস্টেম। যখন আমার একটা সিস্টেমের একটা ফল্ট হয়, আমার একটা তার ছিঁড়ে যায়, তখন কি সিস্টেম ইট রিমেইনস ব্যালেন্সড অর আনব্যালেন্সড? তো আমার যদি সিস্টেম আনব্যালেন্সড হয়ে যায়, হাউ উইল অ্যাপ্লাই দ্য ওহমস ল? ব্যালেন্স করতে হবে তো ব্যালেন্স কিভাবে করব? স্যার এই দিয়ে সিমেট্রি কম্পোনেন্ট সো দেন মানে এটাই হচ্ছে কি আমার মানে আমার একটা অ্যাকচুয়ালি মানে লেভেল 4 এ আপনাদের পাওয়ার প্রোটেকশন আছে, তখন আমি আরো পড়াবো আর কি যে সো 1920 সালে সো যে সায়েন্টিস্ট আমার যে ফর্স্কি, ঠিক আছে? সো ফর্স্কি প্রথম এই সে পার্ডু ইউনিভার্সিটিতে পড়তো, সে ডেভেলপ করে একটা টেকনিক। কারণ এর আগে চিন্তা করেন আনব্যালেন্স ফল্ট অ্যানালাইসিস করা যেত না, কারণ আপনার তো কোনো সূত্র তখন অ্যাপ্লাই করা যায় না। সো 1921 সালে সে একটা ফর্মুলা বা একটা মানে এটা দুইজন মিলে করে আছে, জার্মানির একজন করে ইউএস এর একজন করে, যে দুইজনে মিলে আসলে জিনিসটাকে নাম দেয়। আমি নামটা ভুলে গেছি আর মানে দুইজন, হ্যাঁ, একজন ফোর্স একজন স্কিউ, এজন্য একসাথে বলে ফোর্স কি, ঠিক আছে? কারণ ওই সময় আগের সময় তো ফেসবুক ছিল না, তা আমি কিছু করলাম আপডেট দিয়ে দিলাম। সো দুই সায়েন্টিস্ট দুই পাশ থেকে করছে, দুইজন দুইটা মেথডে করছে, বাট দুইটাই ভ্যালিড। সো তারাই প্রথম ডেভেলপ করলো এই, তারা যেটা করছে কি আমার এই যে আনব্যালেন্স ফেজরকে তিনটা ব্যালেন্স ফেজরে কনভার্ট করছে। এই তিনটা ব্যালেন্স ফেজরের নামই হচ্ছে সিকোয়েন্স। ওই সিকোয়েন্সের ভিতরে এসে আমি অ্যানালাইসিস করি, আবার অ্যানালাইসিস করা শেষ হলে আবার আগেরটাতে ফেরত যাই। এরকমই করছি না আমরা ফল্ট অ্যানালাইসিস করার সময়? সো নরমাল ফেজর থেকে সিকোয়েন্সে আসছে, সিকোয়েন্স থেকে আবার ফেজরে চলে গেছে, কারণ আমি ওই আনব্যালেন্স অবস্থায় তার অ্যানালাইসিস করতে পারি না। তো এই ইনভেনশনটাকে আপনার 19বিংশ শতাব্দীর সবচেয়ে হাইয়েস্ট ইনভেনশন বা পাওয়ার সেক্টরের সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল ইনভেনশন বলা হয় ফর্স্কি, ঠিক আছে? সো এটা মানে ওই পেপারটা যেটা সে ডেভেলপ মানে ইয়া করেছিল সেটা 19বিংশ শতাব্দীর পাওয়ার সিস্টেমের সবচেয়ে ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন। তার মানে কি চিন্তা করেন যে 1920 সালের আগে কখনো আনব্যালেন্স ফল্ট একটা তার ছিঁড়ে গেল, কেউ কোনো টের পাইতো না অ্যানালাইসিস করবো। যদিও আসলে আমার ইলেকট্রিসিটি আসছে কখন 1880 85 আসলে খুব বেশি 20-25 মানে 30 বছর কোনো কিছু করা যেত না। এটা আসার পরে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট সব শুরু হয়েছে। সো দ্যাটস ওয়াই দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন ফর পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং। সো এই কারণে আপনার যেহেতু আপনার সিকোয়েন্স ডায়াগ্রাম বা যে কোনো কিছু অ্যানালাইসিস করার জন্য, তার মানে কি আমার কোথাও সিকোয়েন্সে থাকলে তাকে কি ফেজে আবার ফেজে কনভার্ট করা যায়। সো এখন এই জায়গায় ইম্পর্টেন্ট থিং আছে, সিমুলিক মডেলে আপনি যখন ট্রান্সমিশন লাইনের এই যে ভ্যালুগুলো দিবেন পজিটিভ 0 পজিটিভ সরি দেখেন কি লেখা আছে আপনার স্ক্রিনে লেখা আছে না, এখান থেকে যারা ল্যাপটপ আছে অন করে দেখেন কি লেখা আছে, দেখেন পজিটিভ এন্ড জিরো সিকোয়েন্স রেজিস্ট্যান্স, পজিটিভ এন্ড জিরো সিকোয়েন্স রেজিস্ট্যান্স কোনটা নাই? নেগেটিভ। তো নেগেটিভ কিভাবে দিবেন? তাহলে নেগেটিভ নাই কেন? ওই সিকোয়েন্স করার সময় নেগেটিভের ভ্যালু কিভাবে দিবেন? আপনারা প্রশ্ন নেন না? আমার তো পরীক্ষায় সিকোয়েন্স ডায়াগ্রাম ড্র করে 20-25 মার্কের সব প্রশ্ন থাকে। নেগেটিভ সিকোয়েন্স কিভাবে করবেন? এই যে এয়ারফোর্সে ঘুম হয়েছে এই